কিভাবে নেপালে 5 দিন আটকা পড়েছিলাম এবং কিভাবে সেফলি ফিরে এসেছি তার পুরোটা বলবো এই ভিডিওতে। 5 তারিখ বিকালে নামি নেপালে। সেখানে 3 দিন থামেলে থেকে আশেপাশের বিভিন্ন স্পট এক্সপ্লোর করতে থাকি। এর মাঝে 6 এবং 7 তারিখ কাঠমান্ডুতে থাকে নেওয়ারিদের বিশেষ ফেস্টিভ্যাল ইন্দ্রে যাত্রা। তারা এই কয়েকদিন কেবল সোশ্যাল মিডিয়াতেই সরকারের বিপক্ষে পোস্ট দিচ্ছিল, তাও VPN ইউজ করে। কারণ 5 তারিখ থেকে অর্থাৎ যেদিন আমি নেপালে নেমেছিলাম সেদিন থেকে সরকার নেপালে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয় এবং এজন্যই এই নিনজা টেকনিকে আমাদেরকে সোশ্যাল মিডিয়া ইউজ করতে হচ্ছিল। আন্দোলন মূলত হয়েছিল সরকারের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, ঘুষ, নানান কারণে অতিষ্ঠ হয়ে সরকারের পদত্যাগের জন্য এবং নতুন সরকার গঠন করার জন্য। 8 তারিখ অর্থাৎ ইন্দ্রযাত্রা ফেস্টিভ্যাল শেষ হওয়ার পর দিন সকাল থেকেই ছাত্ররা রাস্তায় নেমে যায়। বিশেষ করে পার্লামেন্ট এরিয়াগুলোতে আন্দোলন করা শুরু করে। পুলিশ বাধা দেওয়ার ট্রাই করে কিন্তু ছাত্ররা থামে না। টিয়ার শেল, বুলেট ছুটতে শুরু করে, তাও জেনজিরা পেছনে হাঁটেনি। সেদিন রাত পর্যন্ত 19 জন মৃত্যুবরণ করে। এতে ছাত্ররা আরো বেশি ক্ষিপ্ত হয়। অবস্থা বেগতিক দেখে রাতের বাসে আমাকে কাঠমান্ডু থেকে পোখারায় পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু পোখারায় গিয়ে দেখি ওখানেও সেম অবস্থা। সকাল থেকে রাস্তায় অলিতে গলিতে ছাত্রদের মিছিল। কাল পর্যন্ত ছিল কেবল সরকারের পদত্যাগ, কিন্তু এই হত্যাকাণ্ডের পরে আজকে তা হয়ে যায় সরকারের পদত্যাগের সাথে ফাঁসি। আমিও যুক্ত হলাম তাদের সাথে। এর মধ্যে দুপুরবেলা প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পালিয়ে গেল। বাইরে রাস্তায় রাস্তায় ছাত্রদের বিজয় মিছিল। সবাই সেলিব্রেট করতে রাস্তায় নেমে এসেছে। আমিও যোগ দিলাম তাদের সাথে। এ এক অন্যরকম মুহূর্ত। এক জীবনে এইরকম মুহূর্ত আমি 2 বার পেলাম, একবার নিজের দেশে, আরেকবার এই দেশে এসে। ছাত্ররা পার্লামেন্টে আগুন দিল, সাথে সরকারি বিভিন্ন স্থাপনায়, মন্ত্রীদের বাড়িঘর এবং তাদের হোটেলগুলোতেও আগুন দিল। রুমের সামনে থেকে দেখতে পাচ্ছিলাম আগুনের ভয়ঙ্কর রূপ। ইলেকট্রিসিটি চলে গেল, পানি চলে গেল, ওয়াইফাই চলে গেল। ভয়ে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ সব অফ করে দিল সবাই। রাতেও কোনো কিছু খোলা পেলাম না। বুঝলাম না খেয়ে রাত পার করতে হবে। পোখারার রাস্তাঘাটে তখনও আগুন চলছে। কেউ কেউ দোকানপাট লুট করে নিয়ে যাচ্ছে। বিভিন্ন হোটেলে আগুন, মানুষের কান্না, দৌড়াদৌড়ি, সব মিলিয়ে এক ভয়ঙ্কর রাত ছিল সেদিন। রাতের আকাশে ফায়ারওয়ার্ক খুলে যেমন দেখায়, তেমনি আগুনের কারণে বাড়িঘর ভেঙে ভেঙে পড়ছিল, তাও জ্বলন্ত আগুনের কয়লা সহ। মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, কাউকে কোনো আপডেট দিতে পারছি না। রাস্তাঘাটে তেমন মানুষজন নেই, একটা দোকানও খোলা নেই। এমন পোখারা শহর আগে হয়তো কেউ কখনো দেখেনি। হোটেলে এসে বারান্দা থেকে চারদিকের বিভিন্ন জায়গার আগুন দেখছিলাম। সে রাতে না খেয়ে ঘুমাতে হলো। সকালে 2-1টা নাস্তার দোকান খুলেছে। পানি, ওয়াইফাই, ইলেকট্রিসিটি কিছুই আসেনি। হালকা নাস্তা করলাম, ফিরে এসে দেখি ফোনে নেটওয়ার্ক এসেছে। কাঠমান্ডুতে যোগাযোগ করলাম তাড়াতাড়ি আমাদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে। দ্রুত এখান থেকে সরিয়ে নিতে বললাম। তারা জানালো সব জায়গায় কারফিউ, গাড়ি চলাচল বন্ধ। কোনো উপায় না দেখে এম্বাসিতে যোগাযোগ করলাম। এক মহিলা ফোন ধরলো, জানালো তিনি ছুটিতে, কিচ্ছু করতে পারবে না। হোটেলে নিরাপদে থাকতে বললেন। কথা শেষ হবার আগে অন্য একজনের ফোন নাম্বার দিবেন বলে ফোন কেটে দিলেন, কিন্তু পরে তিনি আর কারো নাম্বার দেননি। শেষমেশ এম্বাসি থেকেও সাহায্য না পেয়ে আমরা প্ল্যান করলাম আগামীকাল ভোরে আমরা একটা প্রাইভেট ট্যাক্সি ভাড়া করে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিব। যেই প্ল্যান সেই কাজ। ভোরবেলা টার্মিনালে এসে দেখি ট্যাক্সির ভাড়া দ্বিগুণ। যেখানে 10,000-এ যাওয়া যেত সেখানে কেউ 20,000-এর নিচে রাজি হচ্ছে না। অনেক দামাদামির পর আমরা একটা ট্যাক্সি 14,000-এ রাজি করিয়ে রওনা দিই, আর সাথে আমাদের বাংলাদেশি 2 ভাই। আনফরচুনেটলি ওনাদের ফ্লাইট আজকেই এবং ইমিগ্রেশনের জন্য দুপুর 12:30টার মধ্যেই আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। কাঠমান্ডুতে এসে দেখি চারদিকে কড়াকড়ি, আর্মি পুলিশ চারদিকে, রাস্তার মোড়ে মোড়ে। আমাদের হাতে খুব একটা সময় নেই। অলরেডি 12টা তখন পার হয়ে গেছে। ফ্লাইটের টিকিট দেখতেই সবাই ছেড়ে দিচ্ছিলেন। ভাইরা কোনো রকমে গিয়ে এয়ারপোর্টে ঢুকেন। নেটওয়ার্ক ভালো কাজ করছে এখানে, ইলেকট্রিসিটি আছে, ওয়াইফাই আছে, পানি আছে। সবার সাথে যোগাযোগ করলাম, কিন্তু এখানে খাবারের কষ্ট। দোকানপাট বন্ধ, রাস্তায় রাস্তায় তখন মিলিটারি, পুরো দমে কারফিউ। উপায় না দেখে হোটেলের ভেতরেই ব্যাগে রাখা নুডলস রান্না করে খেতে হচ্ছিল। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত কারফিউ বন্ধ থাকে, তারপর আবার চালু হয়। দিনে রাতে ব্যস্ত আর মানুষে ভরা থামেল শহর, পুরোটা জনমানব শূন্য। গাড়ি ঘোড়া নেই একেবারে। জীবন্ত একটা শহর মনে হচ্ছিল ঘুমিয়ে আছে। চারদিকে শুনশান নীরবতা। খাবারের খোঁজে হাঁটছিলাম অলিগলি, হাঁটতেও ভয় লাগছিল। মনে হচ্ছিল যেন একটা মুক্ত জেলখানার মধ্যে আটকে আছি। 12 তারিখ নেপাল নতুন সরকার গঠন করলো। প্রথমবারের মতো নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি। 13 তারিখ আমার ফ্লাইট। সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত। আগুনে পুড়িয়ে ফেলে ভেঙে ফেলা পুলিশের স্টেশন সহ সব স্থাপনা ঠিকঠাকের কাজ চলছে। নেপালের ছাত্ররাও ক্লিনিং অ্যাক্টিভিটি চালাচ্ছে। সকাল সকাল আমার নেপালি ফ্রেন্ড বিবেকের সাথে একটু আশপাশ ঘুরে রওনা দেয় এয়ারপোর্টে। 3টার ফ্লাইট ছাড়লো 4টায়। দেশে ফিরলাম, কিন্তু রিফ্রেশমেন্ট নিতে গিয়ে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছি তা হয়তো মনে থাকবে আজীবন।